মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সমস্যায় বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টারে যোগাযোগের অনুরোধ। ইরান প্রশ্নে প্রকাশ্যে গোপনে ভিন্ন অবস্থান সৌদি আরবের। বেঁচে নেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী, সশস্ত্র বাহিনীর প্রধান। সব জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, ভোগান্তি ও অনিশ্চয়তায় যাত্রীরা। মধ্যপ্রাচ্য সংকটে দেশের শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টারে কল করতে বলা হয়েছে। আজ রোববার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। প্রবাসী মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, চলমান পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীরা কোনো সমস্যায় পড়লে +880961010203 নম্বরে ফোন করে জানাতে অনুরোধ জানানো হচ্ছে। এই নম্বরটি দিনরাত ২৪ ঘন্টা খোলা থাকে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানে অপারেশন এপিক ফিউরি শুরুর আগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হামলার জন্য চাপ দেয় ইসরায়েল ও সৌদি আরব। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে হামলার পক্ষে অবস্থান নেন, আর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলে দ্রুত পদক্ষেপের পরামর্শ দেন। তবে প্রকাশ্যে সৌদি আরব কূটনৈতিক সমাধানের কথাই বলেছিল। সৌদি আরব জানায়, হামলার ক্ষেত্রে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তবু মার্কিন কর্মকর্তাদের কাছে সতর্কবার্তা ছিল, দ্রুত ব্যবস্থা না নিলে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। ট্রাম্প বলেন, জেনেভায় পারমাণবিক আলোচনা ভেঙে পড়া এবং ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের চেষ্টা, এই দুই কারণেই তিনি অভিযান শুরু করেন। তার দাবি, ইরান চুক্তিতে আন্তরিক নয় এবং গত ২৫ বছরে বিশ্বজুড়ে বহু সহিংস ঘটনায় জড়িত ছিল। ইরান জুড়ে শনিবার থেকে অতর্কিত হামলা শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত নিহত হয়েছেন দেশটির শীর্ষস্থানীয় অনেক কর্মকর্তা ও কমান্ডার। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া এই সব তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধান উভয়ই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শনিবার নিহত হয়েছেন। তেহরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি নিশ্চিত করেছেন যে শনিবারের হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদেল রহিম মুসাভি নিহত হয়েছে। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধে তৎকালীন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান নিহত হলে এই পদে আসীন হয়েছিলেন মৌসাভি। তাসনিম নিউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাজির জাদেহ হামলায় মারা গেছেন। এর আগে ইরান দেশটির ২ জন প্রধান শীর্ষ কর্মকর্তা নিহতের তথ্য নিশ্চিত করেন। তাদের মধ্যে একজন আইআরজিসির নেতৃত্ব দেওয়া মেজর জেনারেল মোহাম্মদ পাপ্পৌর এবং দেশটির প্রতিরক্ষা কাউন্সিল সেক্রেটারি আলী শামখানি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। গতকাল শনিবার রাতে ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এই তথ্য জানানো হয়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের পদক্ষেপ বৈশ্বিক তেলের দামের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আগেই সতর্ক করেন বিশ্লেষকরা। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় থাকা জাহাজগুলো বারবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের একটি বার্তা পাচ্ছে। বার্তায় বলা হচ্ছে, কৌশলগত এই প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা রয়টার্সকে বলেন, জাহাজগুলো আইআরজিসির কাছ থেকে ভেরি হাই ফ্রিকুয়েন্সি বেতার তরঙ্গের মাধ্যমে পাঠানো বার্তা পাচ্ছে। বার্তায় বলা হচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে
করতে পারবে না। তবে এই কর্মকর্তা বলেন, ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো নির্দেশনার কথা নিশ্চিত করেনি। ইরানে ইসরায়েলি হামলার জেরে এই পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী 54টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রবাসী যাত্রীরা চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন। শনিবার থেকে রোববার দুপুর 12টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয় বলে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ জানিয়েছেন। এদিকে আজ রোববার 11টার দিকে প্রবাসী যাত্রীদের দুর্ভোগ লাঘবে মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা, রিয়াদে বেসরকারি সংস্থা ইউএস বাংলা, সৌদি এয়ারলাইন্স কয়েকটি ফ্লাইট চালু করেছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরলেও এয়ার ইন্ডিগো সহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট তাৎক্ষণিক বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন অনেক যাত্রী। বিমান বাংলাদেশ জানিয়েছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে আপাতত 2টি ফ্লাইট চালু করা হয়েছে। আন্তর্জাতিক আইন মেনে দেয়া হবে ক্ষতিপূরণ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় ধরনের দরপতন হয়েছে। আজ লেনদেন শুরুর প্রথম মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 170 পয়েন্ট পড়ে যায়। 1 মিনিটের মধ্যে পতন বেড়ে 223 পয়েন্টে পৌঁছে সূচক নেমে আসে 5376 পয়েন্টে, যা দিনের সর্বোচ্চ পতন। দুপুর 12টা পর্যন্ত সূচক 112 পয়েন্ট কমে 5487 পয়েন্টে অবস্থান করে। এ সময় লেনদেন হওয়া 388টি কোম্পানির মধ্যে 88%-এরই দর কমে যায়। লেনদেন হয় 506 কোটি টাকার বেশি। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও তেলের দাম বাড়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জবাবে ইরান, কাতার, কুয়েত ও আবুধাবিতে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালী বন্ধেরও খবর এসেছে। এই রুট দিয়ে বিশ্বের প্রায় 27% জ্বালানি তেল রপ্তানি হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম বৈঠক। আজ স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সীমান্ত, ইন্ডিয়া আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদান সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও নিরাপত্তা ইস্যুগুলো নিয়ে এই আলোচনায় প্রাধান্য পায়। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।